আপনাদের সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতে জানাবো শিরোনাম। গণহত্যার অন্তত ৩টি মামলার রায়ের অক্টোবরের মধ্যে আসা আইন উপদেষ্টার জানালেন শেখ হাসিনাকে ফেরত দিতে ইতিবাচক নয় ভারতের মনোভাব। ভারতের যে মনোভঙ্গি এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে। তাই আমাদের কাছে মনে হয় না সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে। আসছে ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। সরকার চাইলে সীমিত পরিসরে হতে পারে স্থানীয় সরকারের ভোটও। আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। ব্যাংককে এপ্রিলের বিমস্টেক সামিটে সাক্ষাৎ হতে যাচ্ছে ইউনুস মোদির। সাইডলাইনে বৈঠক হতে পারে দুই প্রতিবেশী সরকার প্রধানের। দেশে গত বছর বেড়েছে দুর্নীতি, গেল ১৩ বছরের সর্বনিম্ন স্কোর। বিগত সরকারের লুটপাটের কারণে এই পরিণতি, বলছে টিআইবি। উচ্চ পর্যায়ের নির্দেশে ধ্বংস করা হয় সাগর রুনি হত্যার বহু আলামত, অভিযোগ বাদী পক্ষে। এপ্রিলে টাস্ক ফোর্সের তদন্ত প্রতিবেদন। অপারেশন ডেভিল হান্ট সফল করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টা। তৃতীয় দিনে সারা দেশে আটক ৬ শতাধিক। নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি। ২০২৩ বিশ্বকাপে তার ফিক্সিং নিয়ে সংবাদ করে যমুনা টিভি। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ফ্রান্সের প্যারিসে বিশ্ব নেতাদের মিলন মেলা। 2 দিনের এআই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও ঝুঁকি নিয়ে আলোচনা। অক্টোবরের মধ্যে শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের ৩-৪টি মামলার রায় হওয়ার ব্যাপারে আশাবাদী আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, হাসিনাকে ফেরত দিতে ভারতের মনোভাব ইতিবাচক নয়, বরং এই ইস্যুতে এদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। উপদেষ্টা জানান, আওয়ামী লীগ আমলের হয়রানিমূলক ১২০০ গায়েবী মামলা 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার কার্যক্রম চলছে জোরে সোরে। হত্যা, গুমের ৩০০টি অভিযোগ যাচাই করে এরই মধ্যে প্রসিকিউশন টিম ১৬টি মামলা দায়ের করেছে। এর মধ্যে 4টি মামলার তদন্ত শেষ হবে ফেব্রুয়ারিতে। এরপর চার্জশিট গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হবে। এপ্রিলে মামলাগুলোর সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে আশাবাদী আইন উপদেষ্টা। অক্টোবরের মধ্যে আমরা ৩-৪টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। এই সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন। গণহত্যার মামলার আসামি ভারতে পলাতক শেখ হাসিনাকে ফেরত আনতে ইন্টারপোলে আবেদন করেছে বাংলাদেশ। তবে তাকে ফেরত দিতে ভারতের অবস্থান ইতিবাচক নয় বলে জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল। ভারতের যে মনোভঙ্গি এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে এবং বরং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাধে বাংলাদেশ সম্পর্কে উৎসাহমূলক, উস্কানিমূলক, বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে, তাতে আমাদের কাছে মনে হয় না এই আইনটা গুড ফেইথে বা সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে। আইন উপদেষ্টা জানান, বাছাই করে আওয়ামী লীগ আমলের ১৬,২২৯টি রাজনৈতিক হয়রানিমূলক গায়েবী মামলা চিহ্নিত করা হয়েছে। ১২১৪টি মামলা আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। এই ১২১৪টির মধ্যে ৫৩টি মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে। সাইবার সিকিউরিটি আইনে মত প্রকাশের স্বাধীনতা সংক্রান্ত ৩৯৬টি মামলা আওয়ামী লীগ আমলে বিচারাধীন ছিল। ৩৩২টি মামলা এরই মধ্যে প্রত্যাহার হয়েছে। বাকি ৬১টি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। এ সময় গৃহযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের মিথ্যা প্রচারে পাত্তা না দেওয়ারও আহ্বান জানান তিনি। প্রশ্নই আসে না, এগুলি অপপ্রচার, উস্কানিমূলক কথাবার্তা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 6 জনকে জুলাই গণহত্যার মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 17 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে।
এদিকে আইনে সংশোধনী আনার ফলে তদন্তে আরও গতি আসবে বলছে প্রসিকিউশন। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর যে কটি স্থানে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয় তার অন্যতম উত্তরা এলাকা। ভিডিও ফুটেজে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গুলি চালাতে দেখা যায় আওয়ামী লীগ নেতাকর্মীদেরও। উত্তরায় চালানো গণহত্যার মামলায় মঙ্গলবার উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে হাজির করার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে হাজিরের নির্দেশ দেয়া হয় ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত 5 আওয়ামী লীগ নেতাকর্মীকেও। ঢাকা উত্তরে প্রায় 200 লোক নিহত হয়েছে। মেয়র আতিকুল ইসলাম একজন নির্দেশদাতা হিসেবে তিনি ভূমিকা পালন করেছেন এবং অন্যান্য যে নামগুলো বলেছি তারা সরাসরি ঘটনাস্থলে থেকে নির্দেশনা দিয়েছেন। দে আর ডিরেক্টলি রেসপন্সিবল ইন দিস অকারেন্স। পৃথক আবেদনের প্রেক্ষিতে কনস্টেবল হোসেন আলীর একদিনের রিমান্ড মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। পরোয়ানা জারি করা হয় আরও এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এদিকে সোমবার রাতে দ্বিতীয়বার ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আনা হয়। এর ফলে তদন্তকালে নথিপত্র জব্দ, আসামির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং সম্পত্তি জব্দের ক্ষমতা দেয়া হয় ট্রাইব্যুনালকে। তদন্তকারী কর্মকর্তাকে এক্সক্লুসিভ পাওয়ার দেওয়া হয়েছে যে উনি যে তদন্তকালে প্রয়োজনীয় যে কোনো ডকুমেন্ট সিজ করতে পারবেন এবং যে কোনো স্থান সার্চ করতে পারবেন। ট্রাইব্যুনালের ক্ষমতা দেওয়া হয়েছে যে আসামির সম্পত্তি এটি ভিকটিম অথবা রাষ্ট্রকে প্রদান করা হবে এবং বিদেশ যাত্রায় তাদের ব্যাপারে ট্রাইব্যুনাল যে কোনো সিদ্ধান্ত দিতে পারে। সেই সংশোধনীয় এই নতুন অ্যামেন্ডমেন্টে আনা হয়েছে। জুলাই হত্যাকাণ্ডের বিচারে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর এখন পর্যন্ত 18 মামলায় পরোয়ানা জারি করা হলো 122 জনের বিরুদ্ধে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। বড় পরিসরে স্থানীয় সরকার নির্বাচন করতে হলে পিছিয়ে যাবে জাতীয় নির্বাচন। উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আর ইউএনডিপির ঢাকা মিশন প্রধান স্টেফান লিলার বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন প্রত্যাশা করে সংস্থাটি। নির্বাচন ও সংস্কার নিয়ে রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের মধ্যে দর কষাকষি চলছে শুরু থেকেই। বিএনপি বারবার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দাবি জানিয়ে আসছে। অন্যদিকে সংস্কার বাস্তবায়ন ও গণহত্যায় দায়ীদের বিচারের আগে ভোটের পক্ষে নয় গণ অভ্যুত্থানে সামনে থাকা শিক্ষার্থীরা সহ কয়েকটি রাজনৈতিক দল। এমন বাস্তবতায় নির্বাচন ভবনে মঙ্গলবার সকালে ইউএনডিপি সহ 17টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা বৈঠক করেন সিইসি এএম নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনারদের সাথে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কমিশনের প্রস্তুতি ও উন্নয়ন সহযোগী দেশগুলো কিভাবে কোন কোন ক্ষেত্রে সহযোগিতা করতে চায় তাদের পরিকল্পনা তুলে ধরা হয়। এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে ইউএনডিপি। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে এই বৈঠক। পরে ইউএনডিপির ঢাকার মিশন প্রধান একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের প্রত্যাশার কথা জানান। নির্বাচন কবে হবে সেটা সরকারের সিদ্ধান্ত। আমরা অবাধ, সুষ্ঠু ও বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন প্রত্যাশা করি। এজন্য কারিগরি সহায়তা, সক্ষমতা বৃদ্ধি, প্রবাসী ভোটার সহ নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে আমরা সহায়তা করব। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে পক্ষে বিপক্ষে মত আছে। তবে ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। জাতীয় ও স্থানীয় নির্বাচন একসাথে সম্ভব নয় বলে মনে করেন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লাহ। আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনও অপরিবর্তিত। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে সকল স্থানীয় সরকার নির্বাচন ফেজে করতে গেলে পারে প্রায় 1 বছর সময় লেগে যায়। তো এমত অবস্থায় যদি স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরিভাবে এভাবে করতে হয় তাহলে জাতীয় নির্বাচনের টাইমটা পিছিয়ে যাবে। স্থানীয় সরকার কতটুক হবে, কোন কোন ইনস্টিটিউশনের হবে, এটা তো সিদ্ধান্ত নেবে সরকার। তখন আমরা বলতে পারবো, যদি ওই সিদ্ধান্তটা জানি তখন বলতে পারবো যে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না করবে না। জানান, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম জুন নাগাদ শেষ হবে। তবে ভোটের রোডম্যাপ জানাবে সরকার। এমন কোনো চ্যালেঞ্জ দেখছি না যে ইলেকশন কে ওইভাবে বাধাগ্রস্ত করবে। তবে লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। 5 আগস্টের পট পরিবর্তনের পর প্রথমবারের
প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যাংককে অনুষ্ঠেয় বিমস্টেক সামিটের সাইড লাইনে বৈঠকও হতে পারে উপমহাদেশের দুই শীর্ষ সরকার প্রধানের। যদিও ঢাকা দিল্লি শীর্ষ বৈঠকের ব্যাপারটি নিশ্চিত করতে পারেননি বিমস্টেক মহাসচিব। তবে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়ার এই জোট চীন বা পাকিস্তান বিরোধী নয় দাবি করেন সংস্থাটির প্রধান ইন্দ্রমণি পাণ্ডে। বাংলাদেশের দুই প্রতিবেশী ভারত ও মিয়ানমার সহ 7 দেশ নিয়ে 27 বছর আগে গঠিত আঞ্চলিক জোট বিমস্টেক। নেপাল ও ভুটান যুক্ত হলেও এর সদস্য নয় পাকিস্তান। সংস্থাটির সদর দপ্তর ঢাকায় সাংবাদিকদের মহাসচিব জানান, 4 এপ্রিল ব্যাংককে হচ্ছে এবছরের শীর্ষ সামিট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সদস্য দেশের সরকার প্রধানরা যোগ দিচ্ছেন তাতে। 5 আগস্ট পরবর্তী টানাপোড়েনের মধ্যে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন প্রফেসর ইউনূস ও নরেন্দ্র মোদী। গুঞ্জন আছে বহুপাক্ষিক আয়োজনে সাইড লাইনে বৈঠক করতে পারেন তারা। ঢাকা ও দিল্লি দুপক্ষই তা চাই বলেও বিশ্বাস অনেকের। Summits do provide an opportunity for leaders to engage in conversations. সদস্য দেশগুলো সরকার প্রধানদের দেখাতে হবেই, তবে আলাদাভাবে তারা বৈঠক করবেন কিনা সেটি নির্ভর করছে দুদেশের সরকারের ওপর। To decide what kind of bilaterals they would have, because it's their prerogative. মহাসচিব জানান, সম্মেলনের পরেই বিমস্টেকের চেয়ারম্যান হতে যাচ্ছে বাংলাদেশ। সাংবাদিকরা জানতে চান, চীন পাকিস্তানের বিরোধিতা করার জন্যই এই জোট কাজ করছে কিনা। BIMSTEC has been in existence for 27 years. 27 বছর ধরে এই জোট কাজ করছে। সদস্য রাষ্ট্রগুলোর মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন ও ব্যবসা বাণিজ্য কানেক্টিভিটি বাড়ানো এর লক্ষ্য। আলাদা কোনো দেশ নিয়ে মাথা ব্যথা নেই। And I don't think it has been conceived with any other purpose in mind. ঢাকা দিল্লি সম্পর্কের উন্নয়নে বিমস্টেক কোনো ভূমিকা রাখতে পারে কিনা সে প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও দ্বিপাক্ষিক ইস্যুতে যে কিছু করার নেই তা জানান ইন্দ্রমণি পাণ্ডে। It's up to the member states to use those opportunities for meetings beyond the summit meetings. মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। 2024 সালে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান 14। লুটপাট এবং দুর্নীতিবাজদের তোষণে এই ক্রম অবনতি বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে মাইডাস সেন্টারে ছিল এ বিষয়ক সংবাদ সম্মেলন। সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানিয়েছেন, 2024 সালের স্কোর ও উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থানের অবনতি ঘটেছে। সিপিআই 2024 অনুযায়ী 100-র মধ্যে বৈশ্বিক গড় স্কোর যেখানে 43, সেখানে বাংলাদেশের স্কোর মাত্র 23। এটা প্রমাণ করে বিগত 13 বছর মুখে দুর্নীতির দমনের কথা বলা হলেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে কর্তৃত্ববাদী সরকার। এমনকি দুর্নীতি সংগঠনে সহায়তা ও অংশগ্রহণও করা হয়েছে। সূচকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান আর সবচেয়ে কম দুর্নীতি হয়েছে ডেনমার্কে। দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একমাত্র শ্রীলঙ্কার পাশাপাশি দেশ যারা 2012 থেকে এই পর্যন্ত সবচেয়ে লোয়েস্ট স্কোর করেছে। চৌর্যবৃত্ত ভিত্তিক রাজত্ব যেটা ছিল তার উপর ভিত্তি করে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তার একটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল যে মেয়াদটি, এটা অর্থাৎ নভেম্বর 2021 থেকে সেপ্টেম্বর 2024 এই মেয়াদটি। আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ মদতে ঘটনা হয়েছে সাগররুনি হত্যাকাণ্ড। পরে উচ্চ পর্যায়ের নির্দেশেই ধ্বংস করা হয় বহু আলামত। সকালে হাইকোর্ট প্রাঙ্গণে তদন্তের অগ্রগতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন মামলার বাদী। এপ্রিলে এই সরকার গঠিত টাস্ক ফোর্স তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। পরিবারের আশা এবার হত্যা রহস্য উন্মোচন সহ ন্যায় বিচার পাবেন তারা। 2012 সালের 11 ফেব্রুয়ারি নিজ বাসায় কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক দম্পতি সাগর রুনিকে। একমাত্র সন্তান 4.5 বছরের মাহির সারোয়ার মেঘের সামনেই তাদের খুন করা হয়। 13 বছরের আগের এই ছোট্ট শিশু এখন কিশোর। এ সময়ে দেখেছেন বাবা মায়ের হত্যা নিয়ে কত জল ঘোলা হয়েছে। তদন্ত সংস্থায় পরিবর্তন হয়েছে 4 দফা। প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে 114 বার।
তবে পরিবর্তিত প্রেক্ষাপটে এবার আশার আলো দেখছেন সাগরণী দম্পতির ছেলে মাহির সারোয়ার মেঘ। আগে তো কিছু হইতো না, এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে, একটু হলেও আমরা হোপফুল, আশা করা যাচ্ছে যে মানে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। বিভিন্ন বাহিনী ঘুরে মামলাটি বর্তমানে তদন্ত করছে পিবিআই। বাদী মেহরুন রুনির ভাইয়ের দাবি হত্যাকাণ্ড ঘটেছে বিগত আওয়ামী লীগ সরকারের মদদে। আমরা সবসময় মনে করতাম যে আগের সরকার সংশ্লিষ্ট কেউ বা সরকার স্বয়ং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, কারণ যত ধরনের আসলে নাটক হয়েছে, ডিএনএ টেস্ট থেকে শুরু করে আমাদেরকে হয়রানি, এবং স্বয়ং তৎকালীন যে প্রধানমন্ত্রী বলেছেন যে বেডরুমে পাহারা দেওয়ার দায়িত্ব তার না, এই সবগুলো থেকেই আমরা আসলে মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। গত 23 অক্টোবর এই মামলার তদন্তে 4 সদস্যের টাস্কফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রধান করা হয় পিবিআই প্রধানকে। আগামী 4 এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে টাস্কফোর্সকে। ভেস্টেড কোয়ার্টারের ইন্টারেস্ট ইমপ্লিমেন্ট করার জন্যই এই তদন্ত প্রক্রিয়াকে সঠিক আইনিভাবে পরিচালিত হতে দেওয়া হয়নি। র্যাব তো তদন্তকারী কোনো সংস্থা না, তাদের তদন্তের কোনো কার্যকারিতা নাই, তারা এক্সিকিউটিভ বডি, তারা আদেশ বাস্তবায়নকারী সংস্থা। তাদের কাছে কেনই বা তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল সেটিও খতিয়ে দেখছেন ইনভেস্টিগেটিং অফিসার। এর আগে এই মামলায় বিভিন্ন পর্যায়ে 160 জনকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। ডিএনএ পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয় হত্যায় ব্যবহৃত ছুরি, বটি সহ বিভিন্ন আলামত, কিন্তু হত্যাকাণ্ড রহস্যই থেকে গেছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে সাংবাদিক দম্পতি সাগরণী হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ। বেলা 11টায় ডিআরইউ প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশ শুরু হয়। বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের নির্দেশেই হত্যার আলামত নষ্ট করা হয়েছে। যে কলঙ্ক আগের সরকার করে গেছে, বিচারের মাধ্যমে সেই কলঙ্ক মুছতে হবে এই সরকারকে। সাংবাদিকরা জানান, বিচার চেয়ে এমন প্রতিবাদ সমাবেশ অনেক হয়েছে, এখন বিচারের দাবিতে সংগ্রাম পরিষদ গঠন করতে হবে। আন্দোলন জোরদার করে এই সরকারের আমলেই বিচারের মূল অগ্রগতি আদায় করার কথা জানান বক্তারা। মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য যেন পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন হয়, আমরা সেই বাস্তবায়ন দেখতে চাই। ইতিপূর্বে যারা আমাদের আন্দোলন সংগ্রামকে ভিন্ন খাতে প্রভাবিত করেছেন, বিদেশ গিয়ে আলিশান অবস্থায় থেকেছেন, ইনশাআল্লাহ তাদেরও বিচারের মুখোমুখি করবে এই সাংবাদিক সমাজ। বাংলাদেশে এই বিগত সরকারের আমলে 66 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। একটি সাংবাদিক হত্যার বিচারও আমরা পাইনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও বিশ্বব্যাপী ইউএসএআইডির কার্যক্রম স্থগিতের প্রভাব নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, ইউএসএআইডির ভবিষ্যৎ যাই হোক, পুনর্গঠন ও সংস্কারের গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের মার্কিন সহায়তা প্রয়োজন। এছাড়াও ঐক্যমত্য কমিশন গঠন ও দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরুর কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, একবার সংস্কার নিয়ে ঐক্যমত্যে পৌঁছালে রাজনৈতিক দলগুলো সেগুলো বাস্তবায়নের জন্য জুলাই সনদে স্বাক্ষর করবে। চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যাকবসন নতুন সরকার নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক করার উপর জোর দেন। এ সময় তিনি অপারেশন ডেভিল হান্ট সম্পর্কেও জানতে চান। জুলাই গণহত্যার মামলায় ডিবির সাবেক সহকারী কমিশনার জাবেদ ইকবালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে বিকেলে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় ট্রাইব্যুনালে। শুনানি শেষে জাবেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। পরে প্রসিকিউটর গাজী MH তামিম জানান, জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরা এলাকায় হত্যাযজ্ঞ চালানোর বিষয়ে প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। পরে প্রসিকিউশনের আবেদনে জাবেদ ইকবালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আসামি জাবেদ ইকবাল, ওনাকে গ্রেফতারপূর্বক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়েছিল। ওনাকে আদালতে উপস্থাপন করা হলে মাননীয় ট্রাইব্যুনাল তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। গণ অভ্যুত্থানকালীন সময়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত আছেন মর্মে প্রসিকিউশন জানতে পেরেছে এবং তারই ভিত্তিতে প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে ট্রাইব্যুনালে একটি গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়েছিল। বিচার বিভাগ, পুলিশ সহ সবাই সঠিকভাবে কাজ করলে কমবে মবতন্ত্র, এই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। অপারেশন ডেভিল হান্ট সফল করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন
স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে শিল্প উপদেষ্টা দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক এই কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে ৩ উপদেষ্টা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুরুতেই শিল্প উপদেষ্টা বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী সরকার আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে ব্যবহার করেছে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায়। দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ন্যায়ভিত্তিক কাজ যেন বেসিক হিউম্যান রাইটস প্রিন্সিপালকে আপহোল্ড করে সমস্ত আইন শৃঙ্খলার বাহিনীগুলো এগিয়ে যেতে পারে, যেন কোনো অবস্থায় গুমের মতো কোনো ঘটনা না ঘটে, যেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে, আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার ব্যবস্থা যেন ঠিকমতো হয়, আদালতগুলো যেন ঠিকভাবে ফাংশনাল হয়। কারণ পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও পর্যন্ত থিওরিটিক্যালি, কিন্তু যেটা হওয়ার কথা সেটা জনগণের বন্ধু, জনগণের পাশে থাকার কথা। এটাই যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাজ। পরে আইন উপদেষ্টা বলেন, গত ১৫ বছরের প্রতিটা গুম খুনের বিচার করা হবে, তাই বিচার বিভাগ সহ সকলকে সঠিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। যে প্রতিটা হত্যার বিচার হবে, প্রতিটা গুমের বিচার হবে, ১৫ বছরের অরাজকতার বিচার হবে, আমরা এই বার্তা দিতে না পারলে আমাদের এখানে থাকার তো কোনো মানে হয় না। যখন দেশের মানুষ দেখবে রাষ্ট্র এক্সিস্ট করে, পুলিশ আদালত ঠিকমতো ফাংশন করে, তখন এই যে মবক্রেসি, যেটাকে আমরা মবতন্ত্রের বিরুদ্ধে যে আমরা এত বেশি মানে সোচ্চার হই, আমরা এটাকে ভয়াবহ জিনিস মনে করি এই মবতন্ত্রকে, কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইনশৃঙ্খলা পরিস্থিতি সব কিছু ঠিকমতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরও কমে যাবে। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা অপারেশন ডেভিল হান্ট সফল করার আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। তারা যেন আবারও জামিনে বেরিয়ে অপকর্মে জড়াতে না পারে, সেদিকেও বিচারকদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইনজীবীদের আমি বলবো, আপনারা আদালতে দায়েরকৃত প্রতিটি মামলায় ধার্য তারিখ এ সময়ে উপস্থিত থাকুন। প্রসিকিউটিং এজেন্সির সাথে টাইম টু টাইম যোগাযোগ করে পর্যাপ্ত তথ্য নিজেদের সৌবিধ্য রাখুন। কোনোভাবেই যেন কোনো সন্ত্রাসী জামিন না পায়, সর্বোচ্চ সতর্ক থাকুন। পতিত ফ্যাসিবাদের দোসররা এখনও নৈরাজ্য সৃষ্টি করে তাদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছে। তাদের প্রতিরোধে সরকারের কঠোর অবস্থানের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ছুটির দিন না হলেও, দর্শক দুঃখিত যাচ্ছি অন্য আরেকটি খবরে। সারা দেশে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘন্টায় ৬০৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এছাড়া অন্যান্য মামলায় ১১৬৮ জন গ্রেফতার হয়েছে। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার রাত থেকে অভিযান চালিয়ে মহানগরের টঙ্গী পূর্ব থানায় ৭, টঙ্গী পশ্চিম থানায় ৮, গাছা থানায় ৬, বাসন থানায় ৯, সদর থানায় ১৯, পুবাইল থানায় ২ জন সহ অন্যান্য থানায় মোট ৬৯ জনকে আটক করা হয়েছে। এছাড়া জেলার ৫ থানায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে গত ৩ দিনে ২৬৩ জনকে গ্রেফতার করল পুলিশ। এছাড়া রংপুরে গ্রেফতার করা হয়েছে ২১ জনকে। পুলিশ জানিয়েছে, রংপুর মহানগরীতে ৩ এবং বিভাগের ৮ জেলা থেকে ১৮ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এর মধ্যে কুড়িগ্রামে ৬, দিনাজপুরে ৩, ঠাকুরগাঁয়ে ৬ এবং রংপুরে ২, লালমনিরহাট থেকে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে অভিযান চালিয়ে আজ সকাল ৬টা পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়। এছাড়া পাবনায় ১৫, নরসিংদীতে ১৮, পটুয়াখালীতে ১১, চুয়াডাঙ্গায় ৯ এবং সুনামগঞ্জে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ছুটির দিন না হলেও বইমেলায় উপচে পড়া ভিড়। মেলায় পাঠক ও ক্রেতার পদচারণায় খুশি লেখকরা। তবে বই কিনছেন কয়জন? জনপ্রিয় লেখকদের বইয়ের কাটতি বেশ ভালো হলেও তেমন সাড়া পাচ্ছেন না অপেক্ষাকৃত কম পরিচিত ও নতুন লেখকরা। লেখার মান নিয়েও আছে মিশ্র প্রতিক্রিয়া। বইমেলার ১১তম দিন, বিকেলেই মানুষের ঢল সোহরাওয়ার্দী উদ্যানে। স্টলে স্টলে ঘুরে নেড়ে চেড়ে দেখছেন নতুন বই।
এক একজনের এক এক ধরনের পছন্দ। প্রকাশকরাও সবার পছন্দসই বই রাখার চেষ্টা করেছেন। আজকে প্রথমেই আসছি, এর আগে কখনো আসা হয়নি। আমার বাসা ব্রাহ্মণবাড়িয়াতে। আর বই এমনি নরমালিতে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়তে বেশি পছন্দ করি। মেইনলি হচ্ছে আরিফ আজাদের বইয়ের জন্য আসছি, হুমায়ুন আহমেদের বই তো নিলাম, শরৎচন্দ্রের পরিণীতা বইটা নিলাম। মেলায় মানুষের উপস্থিতি বাড়লে বই বিক্রির হারটাও বেড়ে যায় অনেক, তাই খুশি লেখকরা। নিজেদের লেখা বই যত বেশি পাঠকের কাছে পৌঁছানো যায়। সেল কম হচ্ছে, তবে লোকজন খুব বেশি আসছে, ছবি তুলছে, চলে যাচ্ছে, এরকম পাঠকের সংখ্যা একদমই কম। জুলাইয়ের আন্দোলন নিয়ে বই চাচ্ছে কেউ, বা কেউ হচ্ছে সাহিত্য, তার রাজনীতি বিষয়ক বইটাই বেশি টানছে এবার। এই বিপ্লবের কারণে যে আমরা এই যে একটা মানে বলতে পারেন যে বাক স্বাধীনতার পর যে আমাদের প্রত্যেকটা মত প্রকাশের যে জায়গাটা পাচ্ছি, এটা অনেক তৃপ্তির জায়গা। নতুন মৌলিক বই পাঠকের কাছে দিতে পারবো এবং আসছে অলরেডি, এবং পাঠকও সেই বইয়ের দিকে ধাবিত হচ্ছে, তারাও স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। মেলায় এদিন নতুন বই এলো 91টি। সব মিলিয়ে গেল 11 দিনে 828টি নতুন বই। তবে আসলেই কি সবাই বই কিনছেন? এমন প্রশ্নে আশাব্যঞ্জক উত্তর নেই বেশিরভাগ লেখকেরই। এতদিনে যে বইগুলো আমরা গত 21 বইমেলায় পেয়েছি বা পাচ্ছিলাম, সেগুলো এবার তুলনামূলক কম, বেচাকিনিও কম। আগে যারা আসতো তারা ছুটির দিনেই আসতো আর কি, আর অনেককেই চিনতাম। এখন যারা আসছে সব নতুন, এদের বই কেনার প্রচুর আগ্রহ, কিন্তু বইয়ের দামের কারণে অনেকে পিছিয়ে যাচ্ছে। নতুন বই দেখলে ওইটা ধৈর্য সহকারে মূল্যায়ন করে বইটাকে সংগ্রহ করার যে ইচ্ছা, সেই ইচ্ছা থেকে আমার মনে হয় কিঞ্চিত দূরবর্তী অবস্থানে আছে আমাদের পাঠক শ্রেণী। দিন যত গড়াবে মেলা আরও জমে উঠবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। অমর একুশে বইমেলায় তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে সব্যসাচী স্টলের সামনে উত্তেজনা ও হট্টগোলের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলা একাডেমির সচিব ও বইমেলা টাস্কফোর্স কমিটির প্রধান সেলিম রেজা স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তদন্ত কমিটিকে আগামী 3 কর্মদিবসের মধ্যে এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর লিখিত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বইমেলায় সব্যসাচী প্রকাশনীর স্টলে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের নিষিদ্ধ বই রাখার অভিযোগে একদল বিক্ষুব্ধ লোকের রোষানলে পড়েন প্রকাশক শতাব্দী ভব। পুলিশের সহযোগিতায় মেলা থেকে বের করে নেওয়া হয় তাকে। এর পরপরই সাময়িক বন্ধ করে দেওয়া হয় স্টলটি। ঘোষণা দিয়ে সংস্কার হয় না, এটা একটা চলমান প্রক্রিয়া, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মুগদায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত কর্মশালায় তিনি বলেন, অশুভ শক্তির কোনো কার্যক্রম এই দেশে বাস্তবায়ন হতে দেবে না বিএনপি। ইউনূস সরকারকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে তাদের দল। শয়তান আশেপাশে আছে উল্লেখ করে তাদের ধরার তাগিদ দেন মির্জা আব্বাস। বলেন, কোনো সভ্য মানুষ আওয়ামী লীগ করতে পারে না। সরকার সচিবালয় সহ সকল প্রতিষ্ঠানে থাকা শয়তানদের ধরতে হবে। সংস্কার সংস্কার বলে একদল লোক পাগল হয়ে যাচ্ছে। সংস্কার একটা প্রক্রিয়া যেটা চলমান। আমরা আশা করতে পারি যদি কোনো কারো চক্রান্ত না থাকে তাহলে ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং এই দেশের জনগণ তাদের পছন্দ অনুযায়ী দলকে, তাদের পছন্দ অনুযায়ী ব্যক্তিকে ভোট দিতে পারবেন। কমিটি গঠন ও সম্মেলন নিয়ে বাগেরহাটের 3 উপজেলায় বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক। পুলিশ জানিয়েছে, দুপুরে কচুয়ার ধোপাখালী ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের কমিটি গঠন চলছিল। এ সময় আফসাল হাওলাদার ও লিয়াকত গ্রুপের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। আহত হয় অন্তত 30 জন। তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিতলমারীর কলাতলা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন ঘিরে কবির মাস্টার ও মোস্তাফিজুর রহমানের সমর্থকরা মারামারিতে জড়ায়। আহত হন অন্তত 20। এছাড়া বিকেলে ফকিরহাটের সদর ইউনিয়নের একটি ওয়ার্ডের কমিটি গঠন নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে। রাজধানীর নতুন বাজার এলাকায় পদ্মা অয়েল কোম্পানির গাড়ির ধাক্কায় এক রিকশা চালক নিহত হয়েছেন। এ সময় একজন পথচারীও আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পদ্মা অয়েল কোম্পানির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে A1 ট্রেডিং নামে গাড়ির শোরুমে ঢুকে পড়ে। এ সময় সামনে থেকে আসা রিকশাকে সজোরে ধাক্কা দেয় গাড়িটি। পরে আহত রিকশা চালককে হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত পথচারীকে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এতে A1 ট্রেডিংয়ে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায়
অয়েল কোম্পানির গাড়ি চালককে আটক করেছে পুলিশ। মালিকপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেবে থানা পুলিশ। ওনার ওয়েতে আসতেছে কিন্তু গাড়ির স্পিডটা একটু বেশি ছিল। এই রিস্কারে মারলো, এখানে একটা লোক দাঁড়ানো ছিল গাছের নিচে, ওই লোককেও মারলো। মাইরা এই আইল্যান্ডের উপর দাও যখন গাড়িটা উঠাইলো, আইল্যান্ডের উপর দাও উঠানোর পরে আর গাড়ি কোথাও মানে বাড়িখানে উইরা এই শোরুমের ভিতরে ঢুকে 2 গাড়ি মেরে দিচ্ছে। আওয়াজ হয়েছে আর পরে আমি দৌড়ে আসছি, আয়া দেখি পড়ে হয়েছে, সবাই ধরতেছে, তার ভিতরে আমি ধরছি, আমায় পাঠাইছে বড় হসপিটাল নিছি, হসপিটালতে বলছে যে নাই। এই গাড়ির সামনে মারতে এইটার থেকে আরো 2টা গাড়ি লাগছে আর কি। লরির ড্রাইভার উনি আছে ভিতরে, আমাদের হেফাজতে আছে, পুলিশ আছে ভিতরে, উনি অক্ষত অবস্থায় আছে। ওনার মালিক আসলে আমরা এটা নিয়ে, পুলিশ আছে, পুলিশ ভাইরা আছে, ওনাদের সাথে এটা নিয়ে কথা বলবো। ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সোহেলি আক্তারকে 5 বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। আকসুকে না জানানো ও ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া সহ মোট 5টি ধারায় তাকে নিষিদ্ধ করেছে সংস্থাটি। 2023 নারী বিশ্বকাপে সতীর্থকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশের এই নারী ক্রিকেটার। সে সময় যমুনা টেলিভিশনের অনুসন্ধানে উঠে আসে সেই তথ্য। যমুনা টিভির কাছে নিজের ফিক্সিংয়ের জড়িত থাকার কথা স্বীকারও করেছিলেন সোহেলি। ফিক্সিংয়ের দায়ে বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে সব ধরনের ক্রিকেট থেকে 5 বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট। সোহেলি এই দায় মেনে নিয়েছেন এবং তার নিষেধাজ্ঞা শুরু হয়েছে 10 ফেব্রুয়ারি 2025 থেকে। মূলত 2023 আইসিসি নারী বিশ্বকাপের ম্যাচে করা দুর্নীতির প্রস্তাবের কারণেই এই নিষেধাজ্ঞা পেয়েছেন সোহেলি। সেই সময় বিশ্বকাপ খেলতে সাউথ আফ্রিকায় অবস্থান করতে থাকা নারী জাতীয় দলের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন সোহেলি। সেই কথোপকথনের অডিও রেকর্ড এসেছিল যমুনা টেলিভিশনের কাছে। জোরপূর্বক কোনো কিছু না, তোর মন চাইলে তুমি খেলবা, না হলে নাই। বা এই যে বলছি এবারও মন চাইলে তোমার খেলবা, না হলে নাই। কোন ম্যাচটা খেলবা এটা তোমার ইচ্ছা, তুমি যে ম্যাচ অফার করবা তোমার সুবিধা মতো। একটা ম্যাচে অনেক ভালো রান করছো, পরের ম্যাচটা যদি তুমি খেলতে চাও বলতে পারো, তোমার ইচ্ছা। কারণ তাহলে টিম ম্যানেজমেন্টও তোমার ই করবে না। না বান্ধবী, আমি এগুলোর মধ্যে নাই, আর প্লিজ আমাকে এইসব কথা বইলো না, ঠিক আছে? আমি এগুলো আমার দিয়ে কখনো হবে না, আর এগুলো আমাকে প্লিজ বইলো না, প্লিজ রিকোয়েস্ট। যার সূত্র ধরে যমুনা টেলিভিশনের কাছে ম্যাচ পাতানোর কথা তখন স্বীকারও করেছিলেন সোহেলি। যমুনা টিভিকে জানিয়েছিলেন আকাশ নামের এক জুয়ারির কাছ থেকে প্রস্তাব পেয়ে মধ্যস্থতা করেছিলেন সোহেলি। যে স্পট ফিক্সিং এর অভিযোগ পাওয়া গেছে সেখানে একজনের নাম আসলেও আপনার সাথে কি মানে কোনো ক্রিকেটারদের যোগাযোগ বা এরকম কিছু বা এরকম কোনো বিষয় আছে? উনি আমাকে বলছিল যে আমি বোলিং করি তখন আমাকে একটা ওয়াইড দিতাম, সরি আমার এগুলো দরকার নেই। তার বিনিময়েও আপনাকে টাকা দিবে, তাই তো? এরকম বলছিল, হ্যাঁ, আমি আমাকে এরকম বলছিল যে হচ্ছে আমি কারোর কোনো প্লেয়ারদের সাথে তাকে কথা বলে দিতে পারবো না। মূলত 5টি ধারায় সোহেলিকে নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকা, প্রস্তাব দেয়া, দুর্নীতি দমন ইউনিটকে রিপোর্ট না করা, এমন নানা ধারায় সোহেলিকে নিষিদ্ধ করেছে আইসিসি। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। ফ্রান্সের প্যারিসে বসল বিশ্ব নেতাদের মিলন মেলা। 2 দিনব্যাপী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স সহ শতাধিক দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। পাশাপাশি অংশ নিয়েছেন বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও ঝুঁকি নিয়ে আলোচনা করেন তারা। কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি নিরসন ও এ প্রযুক্তি ঘিরে নিরাপদ বলয় তৈরির লক্ষ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে 2 দিনের AI সম্মেলন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের উদ্যোগে আয়োজিত সম্মেলনে অংশ নিয়েছেন শতাধিক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রযুক্তির সাথে তাল মেলানোর জন্য আরও দক্ষ জনশক্তি তৈরিতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। AI এর কারণে চাকরি হারানোর ভয়াবহ শঙ্কা তৈরি হয়েছে, কিন্তু ইতিহাস বলছে প্রযুক্তির কারণে মানুষ বেকার হয় না, বরং চাকরির ক্ষেত্র পরিবর্তন হয় নতুন ধরনের কর্মসংস্থান। ঝুঁকি মোকাবেলা ও আস্থা তৈরির জন্য সম্মিলিত বৈশ্বিক প্রচেষ্টা প্রয়োজন। AI driven future। আয়োজনে যোগ দিতে প্রথম বিদেশ সফরে ফ্রান্সে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার শঙ্কা, অতিরিক্ত বিধিনিষেধ আরোপের কারণে ঝুঁকিতে পড়বে সম্ভাবনাময় এই প্রযুক্তি খাত।
কৃত্রিম বুদ্ধিমত্তায় নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই অগ্রযাত্রায় আমরা আপনাদের সবাইকে পাশে চাই, ঘটাতে চাই কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব। তবে এর জন্য এমন আন্তর্জাতিক নীতিমালা চাই যা এআই এর অগ্রযাত্রায় বাধা হবে না। কঠোর নীতিমালার কারণে এই সেক্টর ধ্বংস হয়ে যেতে পারে। সম্মেলনে যোগ দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী, চীনের ভাইস প্রেসিডেন্ট, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট সহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। ম্যাক্রনের আমন্ত্রণে সোমবার ফরাসি প্রেসিডেন্টের বাসভবনে ডিনারেও অংশ নেন তারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আমাদের রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।